মেয়েদের জীবনটা একটা আলুর মতো। আলু যেমন যে কোনো সবজিতে খাপ খেয়ে যায়, ঠিক সেরকম আমরা মেয়েরা যে কোনো মুহূর্তে নিজেকে চেঞ্জ করে নিই। বিয়ের আগে কিন্তু আমরা সব কাজ শিখে আসতে পারি না, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে শ্বশুরবাড়ি এসে আমাদেরকে কিন্তু সব কিছুই শিখে নিতে হয়, আর সাথে সাথে নিজেকে পরিবর্তনও করে নিতে হয়। আমরা কিন্তু একে অপরের কাছ থেকে দেখে দেখেই শিখি। তো কাজ সহজ করার আজকে কিন্তু অনেকগুলো ধামাকাদার টিপস তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এই লাকি বাম্বু সবার বাড়িতেই কম বেশি আজকাল থাকে, আর যারা আমরা ব্লগার তাদের বাড়িতে তো বেশি থাকে। এই দেখো বন্ধুরা, এই যে কাচের বয়ামটা, যে কোনো কাচের বয়াম পরিষ্কার করার আজকে কিন্তু একটা ধামাকাদার টিপস তোমাদের সাথে শেয়ার করব। দেখো, অনেক দিন ধরে পানি থাকতে থাকতে এটা কিন্তু একদম সাদা ভাব চলে আসে, আর তারপরে একটা দাগ হয়ে যায়। দাগ তো হয়, আঙুল দিলে কিন্তু সেই দাগটায় খসখসে ভাব থাকে। যে কোনো অ্যাকোরিয়াম বা এরকম কাঁচের বয়ামে জল রাখার পাত্র, যে কোনো কাঁচের বাসন, যে কোনো ফাইবারের বাসন, আপনারা কিন্তু এই লিকুইডটা দিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে নতুনের মতন করে নিতে পারবেন। তো বেশি বকবক না করে আজকের প্রথম টিপসে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে এই লিকুইডটা ঘরেই বানিয়ে ফেলি। এগুলো কিন্তু কিনতে আমার বাইরে কষ্ট করে যেতে হয় না, ঘরের উপকরণ দিয়েই আমি কিন্তু বানিয়ে ফেলি। এই মিশ্রণটা একবার বানালে অন্তত 10 থেকে 15 দিন অবধি ব্যবহার করতে পারবে, কোনো স্মেল খারাপ হবে না। সর্বপ্রথম ভিনিগার 4 থেকে 5 চামচ নেব। তারপরে একটা লেবু পিস পিস করে এইভাবে রসটা বার করে কেটে নেব। এইটা কিন্তু রসটা বার করে তারপরেই পিস পিস কাটতে পারো। তোমাদের যদি মনে হয় যে এই পিস পিস করে তোমরা লেবুটা কাটবে না, শুধু লেবুর রসটা নেবে, তো তোমরা নিতে পারো, কোনো সমস্যা নেই। আর তারপরে রেগুলার ডিটারজেন্ট আর 2 চামচ বেকিং সোডা নিয়ে এটার মিশ্রণটাকে ভালো করে মিক্স করে, হ্যান্ড ওয়াশের পুরনো যে ডিব্বাগুলো থাকে আমরা তো ফেলেই দিই, তো এটাও কিন্তু আমরা কাজে লাগিয়ে নিতে পারি। তো এটার মধ্যে এই মিশ্রণটাকে আমি ভরে দেব। আর তারপরে কি করব দেখো, এই মিশ্রণটা আমার কিন্তু অনেকটাই হয়েছিল, একটাতে এরকম ভরেছি আর একটা বোতলে রেখেছি। এই মিশ্রণটা দিয়ে বন্ধুরা আমরা অনেক হার্ড কাজ করতে পারবো, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো, কালকে কিন্তু আমাদের বাড়িতে খাসির মাংস রান্না হয়েছিল। তো রান্না হওয়াতে বাসনগুলো কিন্তু একদম শীতকালের বাসন, বুঝতেই পারছো, তার মধ্যে খাসির মাংস চর্বি থাকে, তো চর্বিগুলো কিন্তু একদম সেটে ছিল। তো ওইটা দিয়ে কিন্তু একদম আসানিভাবে উঠে গেল, যেহেতু ওখানে ভিনিগার লেবু ছিল। আর তারপরে দেখো, এই যে অ্যাকোরিয়ামের বলটা, মানে বাম্বু ট্রির বলটা, আমরা কিন্তু এরকম ছোটোখাটো অ্যাকোরিয়ামও ঘরে রেখে থাকি, ওটাতে কিন্তু জলের দাগ হয়েই যায়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ওই মিশ্রণটা দিয়ে বাসন ধুলাম, মানে তেল চিটে বাসন ধুলাম, আর এই কাচের বল দেখো কীরকম সাইন করছে, মনে হচ্ছে আমি নতুন কিনেছি। আর সবচেয়ে বড় কথা জানো তো বন্ধুরা, এই মিশ্রণ দিয়ে মাজার পরে এক ফোঁটাও জল থাকবে না, মানে এর মধ্যে না জল থাকে না, অনেক সময় ধোয়ার পরে জলের ছিটা দাগ লেগে থাকে, কিন্তু থাকবে না। এই মিশ্রণটা এতটাই উপকারী, তোমরা ঘরের মধ্যে বানিয়ে রেখে দিতে পারো। যে কোনো কাচের জিনিস পরিষ্কার করার জন্য এটা একটা বেস্ট টিপস। আমি এই টিপসের কথাটা তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো, এই টিপসটা ইউটিউবে কিন্তু এখনও কেউ শেয়ার করেনি, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম শেয়ার করলাম। এবার দেখো, এই যে বাম্বু ট্রির রাখার পটগুলো কিন্তু একদম পাতলা টাইপের হয়, তো এর নিচে কিন্তু একটা প্লেট রেখে দিলে বাম্বু ট্রিটা টানার সময় কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে না, প্লেট থাকলে সাপোর্ট থাকে। বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় বাজার থেকে কাঁচের বয়াম কিনি, তো আমরা কাঁচের বয়াম না কিনে আমরা কি করে ফ্রিতে বয়াম পাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর টিপসটাও তোমাদের বলবো। আমরা বেশিরভাগ কিন্তু জ্যাম খেয়ে থাকি ব্রেডের সাথে। জ্যাম খাওয়ার পরে এই যে কাচের বয়ামগুলো অনেকেই কি করে ভাঙারে বেচে দেয়, আর কি করে বাইরের থেকে গিয়ে বয়াম কিনে নিয়ে আসে। না গো বন্ধুরা, তোমরা এরকম কাজ করো না। তোমরা কিনলে পয়সাটা তোমাদের ওয়েস্ট হবে, পয়সা যাতে ওয়েস্ট না হয়, তোমরা কিন্তু এই জ্যামের বোতলগুলো ভালো করে এই মিশ্রণটা দিয়ে পরিষ্কার করে তারপরে দেখো কত সুন্দর করে আমি ব্যবহার করব। এই যে দেখো, চা পাতা, চিনি, আমরা কিন্তু চায়ের জন্য সবসময় ব্যবহার করেই থাকি। চিনি কিন্তু একটা জড়তা ভাব আসে, একটুখানি জল পড়লে ভিজে যায়, বা বর্ষার সময় স্যাঁতস্যাঁতে থাকে, একটা বাজে স্মেল বেরোয়। তো চিনি রাখার সময় যদি আমরা
4-5টা লবঙ্গ দিয়ে দিই, তাহলে কিন্তু চিনিটা ফ্রেশ থাকে, ঝরঝরা থাকে। আর চিনির চামচটাকে সোজা করে না ঢুকে উল্টে ঢুকালে কিন্তু সুন্দরভাবে এই চামচটা ঢুকে যায়, কোনো রকম ডিস্টার্ব হয় না। এরপরে দেখো বন্ধুরা, আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার এই দাদির তামার লোটাটা। এই যে তামার কলসি বা লোটা যাই বলো না কেন, এই তামার কলসিতে পানি রেখে পানি খেলে কিন্তু গ্যাস অম্বল একদম হয় না। তাই এটাও কিন্তু আমি ওই মিশ্রণটা দিয়ে একটু চকচক করে পরিষ্কার করে নিলাম। দেখো তো বন্ধুরা কিরকম চকচক হয়েছে। বন্ধুরা, বাসন মাজার পরে রান্নাঘরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। সমানে জল পড়তে থাকে, নিচে জল পড়ে, উপরে জল পড়ে। অনেকে কী করি, মানে আমিও করি, মাঝে মাঝে ঝুড়ির তলায় টাওয়াল রেখে দিই। টাওয়াল রেখে দিলেও কিন্তু বন্ধুরা জায়গাটা ভেজা থাকে। আমি কিন্তু এখন আর টাওয়াল রেখে বাসন মেজে রাখি না, আমি ঠিক এইভাবে গামলার মধ্যে রাখি। এইভাবে গামলায় রাখার কারণে আমার কিন্তু যত ওয়েস্টেজ জলগুলো থাকে গামলার নিচেই থাকে, উপরে কিন্তু পড়ে না, বেসিংয়ের কাউন্টারটাও নষ্ট হয় না। আর তারপরে দেখো বন্ধুরা, এই যে ফাইবারের থালাগুলো আমরা কিন্তু কিনেই থাকি, আর এগুলোকে কিন্তু সবসময় ধুয়ে নেবে আর কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখবে, তাহলে এই থালাগুলোর মজবুতি কিন্তু বেড়ে যায়। এরপরে বন্ধুরা, তোমাদের সাথে আগের দিনকে শেয়ার করেছিলাম কুকারের একটা টিপস। তো একজন কমেন্টে আমাকে বলেছো যে কিভাবে করেছো, অতটা ভিডিওতে ভালো ক্লিয়ার হয়নি, আর একবার তুমি ভালো করে দেখাও। তো আজকে কিন্তু সাদা তেল দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু সাদা তেলের বদলে ঘিও দিতে পারো। আর এই যে তেলটা গলে গলে কিন্তু ভাতে পড়বে বা ডালে পড়বে, ঘি দাও বা সাদা তেল দাও, যাই দাও, স্মেলটা কিন্তু খুব ভালো আসবে। এরপরে ঢাকনার উল্টো দিকে যেই ফুটোতে আমি তেল দিয়েছি, এর কারণে কিন্তু সিটিটা যতই লাগাও না কেন জল কিন্তু ঝরে ঝরে পড়বে না। আর এই কাগজটা রাখার কারণে যেটুকু জল সিটির থেকে বেরোবে সেটুকু কিন্তু একদম বডিতে লাগবে না। দেখো আমার পিছনটাও কি সুন্দর পরিষ্কার, আর এই কুকারের ঢাকনার সামনেটাও কি সুন্দর পরিষ্কার। সামনে পিছনে দুদিকেই পরিষ্কার, ঢাকনাটা এত সুন্দর। এবার দেখো মাজার সময় কিন্তু আর একদম আমাদের কষ্ট হবে না, ঝটপট কাজটা কমপ্লিট হয়ে যাবে। টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সাথে 3 রকম মাছ কাটা শেয়ার করব। সবার প্রথম এই যে এই ধরনের এই বাটা মাছ, পার্শে মাছ বা চারাপোনা মাছ, এই সাইজের যতগুলো মাছ হয় কাটতে কিন্তু ভীষণ পরিমাণে টাইম লাগে। তো আমি যেভাবে কাটি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। রান্নাঘর নোংরা হবে না, আর পরিষ্কারভাবে তাড়াতাড়ি করে ঝটপট করে এই কাজগুলো কিন্তু আমাদের কমপ্লিট হবে। দেখো বন্ধুরা, এই যে হালকা করে কলটা ছেড়ে দেবে, ছাড়ার পরে প্রথমে কিছুক্ষণ কলটা ছেড়ে দিয়ে আঁচ ছাড়াবে, তারপরে দেখবে বেসিনে কিন্তু এরকম একটা পানি জমা হয়ে যাবে। আর পানিটা কি করে আমি জমা করেছি সেটা তোমাদের ভিডিওর শেষে দেখাবো, একদম লাস্টে তোমাদেরকে বলবো এই যে পানিটা জমা হয়ে রয়েছে আমি কিভাবে জমা করেছি। এই দেখো বন্ধুরা, পানির মধ্যে এই ছিলনিটা দিয়ে কিন্তু আমি আঁশগুলো ছাড়ালাম বন্ধুরা। এতে কি হবে, মাছটা ভেজা থাকবে, আঁশগুলো কিন্তু ঝটপট করে উঠে পড়বে, আর সমস্ত মাছ কাটার ময়লা এক জায়গায় থাকবে। আর তারপরে দেখো বন্ধুরা, পেটটাকে কেটে পানির মধ্যে কিন্তু আমি ধুয়েও দিলাম। এরপরে মাছটাকে ধুয়ে নিয়ে এসে তোমাদের সামনে প্রেজেন্ট করছি, দেখো কেমন কাটাটা হয়েছে। এরপরে চলে এলাম এই যে ফলি মাছ কাটা। এই একটা ঝামেলার মাছ জানো, এর আঁশগুলো এত গুড়ি গুড়ি হয়, ইয়া কাটতে কাটতে মাথার যন্ত্রণা হয়ে যায়। তো আমি কিন্তু একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকে আবার শেয়ার করছি, অবশ্যই তোমরা ট্রাই করবে। আর একজন ট্রাই করে আমাকে বলেছিলে যে হয় না। তো বন্ধুরা, যখনই এই মাছটা কাটবে কলটা চালিয়ে, যে কোনো মাছ কাটার সময় কলটা চালিয়ে তোমরা এই স্কচ ব্রাইট দিয়ে এই মাছ ডলবে, মানে ফলি মাছটা ডলে কাটবে, আর যে কোনো মাছ ছিলনি দিয়ে যখন ছাড়াবে কলটা চালিয়ে রাখবে, তাহলে কিন্তু একদম মাছটা ভেজা থাকবে। আর মাছ ভেজা থাকার কারণেই কিন্তু আঁশগুলো ঝটপট করে উঠবে। মাছ যদি ড্রাই হয়ে যায় তখন আঁশটা কী করে উঠবে বলো, আঁশের সাথে তো চামড়া উঠে যাবে। তোমরা এটা কেন বোঝো না? তোমরা আমাকে উল্টোপাল্টা কমেন্ট করো, আমার ভিডিও ভালো না, উল্টোপাল্টা ভিডিও বানাই। তোমরা ট্রাই করো, আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে ট্রাই করো, তাহলে দেখবে তোমাদেরও কাজটা সহজ হবে। কেন কাজ সহজ হবে না বলো? ফলি মাছটা কাটাটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ফলি মাছ কাটা তো ঝামেলাই মনে হয়, কিন্তু আমার কাছে কোনো ঝামেলা বলে কোনো কাজই নেই। এরপরে পুঁটি মাছ, তোমরা কালকে বলেছিলে, কে যেন কমেন্ট করেছিলে, আমার কমেন্টটা করে আবার ডিলিটও করে দিয়েছো। যাই হোক, নিশ্চয়ই সে ভিডিওটা দেখছো, এখন আবার দেখছো আর শুনছো আমাকে। শিলনোড়ায় বলে মাছ কাটা যায় না। বন্ধুরা, শিলনোড়ায় মাছ কাটা যায় তো আমি বলিনি যে শিলনোড়ায় মাছ কাটা যায়। শিলনোড়ায় মাছটা ঘষলে এই ছোটো মাছ তাড়াতাড়ি আঁশটা বেরিয়ে যায়, আমি সেটা বলেছি। শিলনোড়ায় তো মাছ কাটা যায় না সবাই জানে। শিলনোড়ায় মাছ ঘষলে শিলটা খসখসে থাকার কারণে আঁশটা তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, আর হাত দিয়ে টিপলেই পেটটা পরিষ্কার হয়ে যায়। তাই বলেছিলাম ছুরি বটি কাঁচি কিছুই লাগবে না, শুধুমাত্র শিলনোড়ায় মাছ কাটা হয়ে যাবে।
কি বলবো, তোমরা যদি ভিডিওটা পুরো দেখো তবে তো তোমাদের জানতে পারবে যে তোমাদেরকে কত রকম টিপস আমি শেয়ার করি। আর হ্যাঁ, লাস্টে তোমাদেরকে বলেছিলাম দেখাবো বেসিংয়ে অতগুলো পানি কি করে জমা করলাম। এই যে নেটটার দ্বারা, নেটটা ছিল বলে, নোংরাগুলো নেটের মধ্যে ছিল বলে পানিটা কিন্তু জমা হয়ে গেছিলো। যেই নেটটা কাজ শেষ হয়ে গেছে, নেটটা উঠিয়েছি, পানিগুলো পাস হয়ে গেছে, নোংরাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। তোমরা কিন্তু এই নেটটা কিনে নিতে পারো। আর এই নেটটা কিন্তু আমি কোনো অনলাইনে কিনিনি, এটা একটা বাসনের দোকান থেকে কিনেছি। তোমরা কিন্তু বাসনের দোকানে গিয়ে বললে বেসিংয়ের নেট, ওরা দিয়ে দেবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। দেখলে তো বললাম, তারপরে তোমরা লাইক কমেন্ট করলে। যাই হোক, লাইক কমেন্ট করে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফিজ। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।